ওয়েলকাম। আমি দেবাশিস সাহা। আমি আনএকাডেমি প্ল্যাটফর্মে এসেছি। আজকে তোমাদের যে টপিকগুলো আমি একটু পড়াচ্ছিলাম সেগুলো একটু আমি বলে দিচ্ছি, রিক্যাপটা আমি বলে দিই। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং ইন্ডিয়ান হিস্ট্রি, আমি এই দুটো টপিক নিয়ে পড়ানো শুরু করেছিলাম। এবং এই দুটো টপিক পড়াতে পড়াতে আমি যেগুলোর উপর খুব ভালো করে জোর দিয়েছি সেটা তোমরা একটু ভালো করে মনে রাখবে। সেটা হচ্ছে তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রি আমাদের পড়েছিলাম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কিছু চ্যাপ্টার। তারপর আমরা পড়েছিলাম ইন্ডিয়ান হিস্ট্রির পরে আমাদের খুব ভালো চ্যাপ্টার একটা ছিল আমাদের এই ইলিয়াস শাহী হুসেন শাহী আমাদের চলছিল। তারও আগে আমরা পড়েছিলাম কুষাণ, সাতবাহন ডাইনেস্টি, এগুলো আমরা পড়েছি। এবং ন্যাশনাল মুভমেন্টের আমি সিরিজ ধরে পড়েছিলাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেশন পড়েছিলাম, আমি আমাদের গান্ধী মানে শর্ট ক্রোনোলজি অফ গান্ধী পড়েছিলাম। গান্ধীর সঙ্গে সঙ্গে আমি পড়েছিলাম হচ্ছে বুকস অ্যান্ড অথর্স অফ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এবং সেই সঙ্গে সঙ্গে পড়েছিলাম ইম্পর্টেন্ট জার্নালস ম্যাগাজিন, এগুলোর উপর আমি ক্লাস নিয়েছিলাম। এবার আমি যে টপিকটা আমি আজকে কন্টিনিউ করছি সেটা হচ্ছে আমি ইলিয়াস শাহী বংশটা শুরু করেছিলাম। ইলিয়াস শাহী বংশটা আমি আজকে শেষ করে আমি হুসেন শাহী বংশের দিকে চলে যাবো। ক্লিয়ার? খুব মনোযোগ দিয়ে তোমরা একটু ক্লাসটা করো। তার আগে আমি একটু নিজের পরিচয় দিয়ে রাখি। আমি দেবাশিস সাহা। আগে আমি পশ্চিমবঙ্গে একটা খুব বড় প্রতিষ্ঠানে কাজ করেছি, যেখানে আমাদের ডব্লিউবিসিএস এর ট্রেনিং দেওয়া হতো এবং আইএস এর ট্রেনিং দেওয়া হতো। সেই সেন্টারে আমি 18 বছর চাকরি করেছি এবং সেখানে আমি ডিপার্টমেন্টাল হেড ছিলাম হিস্ট্রি ডিপার্টমেন্টের। কিন্তু বর্তমানে আমি আনএকাডেমি প্ল্যাটফর্মে ক্লাস করছি। ভীষণ আমি এনজয় করছি। স্টুডেন্ট কোয়ালিটি যেমন ভালো, এবং তোমাদের সঙ্গে তোমাদের যে শেখার চেষ্টা সেটা আবার সত্যি আমাকে খুব অনুপ্রেরণা দেয়। যাই হোক, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের আজকের টপিকে আমি খুব ভালো করে জোর দেব যে জায়গাগুলোর উপরে, সেটা হচ্ছে এই ইলিয়াস শাহী হুসেন শাহী বংশটা আমরা বলবো। তার আগে একটা কথা বলে রাখি যে তোমরা এখনো যারা পর্যন্ত ভর্তি হওনি, যারা স্পেশাল ক্লাস করছো, তারা অবিলম্বে আনএকাডেমি প্ল্যাটফর্মে ভর্তি হয়ে যাও। এটা একটা বিরাট বড় অপরচুনিটি, এবং এই সেন্সেই বলছি অপরচুনিটি যে তোমরা ডাব্লিউবিসিএস 2021, যেটা হচ্ছে আমাদের পিলিটা আসছে সামনে, অনেকের প্রিপারেশন ভালো। তোমরা যদি প্লাস ক্লাসে ভর্তি হয়ে যাও, সেখানে আমাদের সব সাবজেক্টেরই ক্লাস তোমরা পাবে এবং সবকটা টিচারের ক্লাসে তোমরা করতে পারবে। প্লাস এখানে মক টেস্ট দেওয়ার ব্যবস্থাও রয়েছে অনলাইনে, তুমি সেটাও দিতে পারবে। তা আর কোনো রকম ভাবে আর সময় নষ্ট নয়, তাড়াতাড়ি করে ভর্তি হয়ে যাও। আমাদের এখানটায় ফাউন্ডেশন কোর্সের প্রিলি ক্লাস এবং মেনের ক্লাস আমাদের দেওয়া হয়, এবং সেখানে চ্যাপ্টার ধরে ধরে করা হয়, এবং তোমাদের কোনো রকম কোয়ারি থাকলে সেগুলো আলোচনা করা হয়, এবং সঙ্গে সঙ্গে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন। তাই আমি তোমাদের বলি, পুজোর সময় আসছে এবং এসেই গেল পুজো, হাতে টাকা পয়সা এসছে জামা কাপড় কেনার জন্য, এখন হয়তো কেনা হয়নি এই লকডাউনের পরিস্থিতির জন্য। তোমাদের আমি বলি তোমরা জামা কাপড় কিনো না, সেই টাকাটা এবং নিজের যদি কিছু সেভিংস থাকে সেটা দিয়ে তোমরা আনএকাডেমিতে ভর্তি হয়ে যাও। পুজো প্রত্যেক বছর আসবে, কিন্তু চাকরির বয়সটা চলে গেলে কিন্তু সত্যি হাউতাশ করতে হবে। তাই আর দেরি নয়, তোমরা অবিলম্বে ভর্তি হয়ে যাও আনএকাডেমি প্ল্যাটফর্মে। যাই হোক, এবার আমি একটুখানি দেখাই আমার রেফারেলটা। দেখো এখানটায় গেট রেডি ফর দ্য ইয়োর নিউ জার্নিস, অ্যাপ্লাই দিস কোর্স ডিএসএসআর। ডিএসএসআর ক্যাপসে এই তোমরা এটা তোমার কি করো, তোমরা এই ডিএসএসআর এই রেফারেল কোডটাকে ইউজ করে 10% ডিসকাউন্ট পাও, এবং আগে যদি কোনো ক্লাস করে থাকো সেটার থেকেও তোমরা আবার প্লাস পয়েন্ট কিছু জমিয়ে তোমরা আরো কিছু ডিসকাউন্ট পেতে পারো। দেখা গেছে তোমরা নির্দিষ্ট পয়েন্টটা জমিয়ে নেওয়ার জন্য আরো 5% থেকে 6% তোমরা আরো ছাড় পেতে পারো। তাই আর দেরি নয়, তোমরা এই সুযোগটা কাজে লাগাও এবং ডিএসএসআর এই রেফারেল কোডটা ইউজ করে 10% ডিসকাউন্টে ভর্তি হয়ে যাও। ক্লিয়ার? বেশ। এবং আমি আমার এই পরিচয়টা একটু তোমাদের দিয়ে রাখি। দেখো আমার একটা অপশনালের বইও বেরোচ্ছে, এই অক্টোবরের শেষের দিকেই বেরোবে, 27-28 আমাদের বেরিয়ে যাবে। আমাদের মনে হয় একাদশী বা দ্বাদশীর দিনে আমাদের বইটা বেরিয়ে যাবে। ক্লিয়ার? আহ এখানে আমার পরিচয়টা ভালো করে দেওয়া আছে এবং ডিএসএসআর এই রেফারেল কোডটা তোমরা ইউজ করো। যাই হোক, আমি চলে যাচ্ছি, টপিকে ফিরে আসছি আমি। দেখো ভালো করে, ইন্ডিপেন্ডেন্ট সুলতান অফ বেঙ্গল আমি ইলিয়াস শাহী শুরু করে সিকান্দার শাহ, ইলিয়াস শাহ, গিয়াসুদ্দিন আজম শাহ, এগুলো আমি সবই পড়িয়েছিলাম। সৈফুদ্দিন হামজা শাহ আমি পড়িয়েছিলাম।
শিহাবুদ্দিন বাইজিদ শাহ, আলাউদ্দিন ফিরোজ শাহ, রাজা গণেশ, এগুলো সবই পড়িয়ে দিয়েছি আমি। জালালউদ্দিন আর যদু পড়েছিলাম, শামসুদ্দিন আহমেদ শাহ পড়েছিলাম। এবার আমরা যেটা পড়াবো সেকেন্ড ইলিয়াস শাহী ডাইনেস্টি অর লেটার ইলিয়াস শাহী ডাইনেস্টি। এটা পড়া থেকে রুকনউদ্দিন বারবাকশা আমি শুরু করেছিলাম। Maladar Bush was awarded by him the title Gunraj Khan for composing the poetical works শ্রীকৃষ্ণ বিজয়। তাই তো? এখান থেকে আমি একটু বলবো আগের যে রিক্যাপটা আমি বলেছিলাম, গিয়াসউদ্দিন আমাদের দেখো এখানটায় রুকনউদ্দিন বারবাকশা বলতে বলতে আমি এতটা পর্যন্ত গেছিলাম। মালাদার বসু, মালাদার বসু was awarded by him the title গুনরাজ খান। মালাদার বসু তাকে গুনরাজ খান, মালাদার বসুকে গুনরাজ খান উপাধিটা দিয়েছিল। কিন্তু রুকনউদ্দিন বারবাকশা, তোমরা WBCS এই কোশ্চেনটা পাবে যখন দেখবে অপশনে দুটোই আছে, হুসেন শাহ এবং রুকনউদ্দিন বারবাকশা, এক্সাক্ট অ্যান্সারটা নেবে রুকনউদ্দিন বারবাকশা। আর যখন দেখবে রুকনউদ্দিন বারবাকশা নেই তখনই অ্যান্সারটা করবে হুসেন শাহ। ক্লিয়ার? এটা আব্দুল করিমের এটা কিন্তু মত, এবং আব্দুল করিমের মতটাকে কিন্তু এখন মানা হয়। আর স্যার যদুনাথ এই ভুলটা করে ফেলেছিলেন, স্যার যদুনাথ আমাদের হুসেন শাহকে দিয়েছিলেন। Clear? According to R.C. Majumdar, the famous poet Kirtivash, the author of the Bengali grammar, also enjoyed patronage of Barbaksha. ঠিক আছে? আর.সি. মজুমদার বলছেন যে আমাদের কীর্তিবাস, যে বিখ্যাত কবি কীর্তিবাস, ঠিক আছে, বেঙ্গলি রামায়ণ যে রচনা করেছিলেন, সেও তার সময় কি তার পৃষ্ঠপোষকতা পেয়েছিল। The famous Sanskrit scholar বৃহস্পতি মিশ্র adorned his court. বিখ্যাত একজন আমাদের লেখক সংস্কৃত স্কলার যার নাম ছিল বৃহস্পতি মিশ্র, সেও কিন্তু কি করেছিল, এই কোর্টে তোমার সামিল হয়েছিল। ক্লিয়ার? বৃহস্পতি মিশ্র সেই কোর্টে, ওনার কোর্টে উপস্থিত ছিলেন। বৃহস্পতি মিশ্র রোট, বলছে কমেন্ট্রিজ অন অমর কোষ নেমড, ঠিক আছে, অমর কোষ নেমড হচ্ছে পদচন্দ্রিকা। এবং বলছে বৃহস্পতি মিশ্র কমেন্ট্রি, তোমার কিসের উপর কমেন্ট্রি লিখেছিল, অমর কোষের উপর, যেটাকে আমরা বলি একটা ওয়ান কাইন্ড অফ পদচন্দ্রিকা। ক্লিয়ার? বারবাকশা অ্যাওয়ার্ডেড দ্য টাইটেল পণ্ডিত সার্বভৌম টু বৃহস্পতি মিশ্র। বারবাকশা পণ্ডিত সার্বভৌম উপাধি কাকে দিয়েছিল, এই বৃহস্পতি মিশ্রকে। মনে থাকবে বারবাকশা আমাদের পণ্ডিত সার্বভৌম উপাধি দিয়েছিল কাকে, এই আমাদের বৃহস্পতি মিশ্রকে। ক্লিয়ার? দ্য পার্সিয়ান পোয়েট ইব্রাহিম ফারুকি, দ্য অথর অফ সারফনামা বা সারফনামা ওয়াজ অ্যাডপ্টেড হিজ কোড। বিখ্যাত আমাদের পার্সিয়ান কবি ইব্রাহিম ফারুকি কি হয়েছিল, তার সারাফনামাটা আমাদের লিখেছিলেন এই তার কোর্টে বসেই। ক্লিয়ার? এবং তিনি তার কোর্টে কি ছিলেন, উপস্থিত ছিলেন। হি ওয়াজ এ ভেরি টলারেন্ট রুলার, উনি খুবই রকম মানে প্রচন্ড রকমের কি বলবো টলারেন্ট ছিলেন, সহিষ্ণু যেটাকে আমরা বলি। হিন্দু মুসলমানে উনি কোনো প্রভেদ করতেন না। হি ওপেন কেরিয়ার টু ট্যালেন্ট, সত্যি নিজের যোগ্যতায় উনি কিন্তু তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন। মেনি হিন্দুস ওয়ার এমপ্লয়েড বাই হিম ইম্পর্টেন্ট পোস্ট, অনেক হিন্দুই তার একটা গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি করত। যেমন বলছে অনন্ত সেন ওয়াজ হিজ পার্সোনাল ফিজিশিয়ান, অনন্ত সেন তার পার্সোনাল ফিজিশিয়ান ছিল, ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। কেদার রয়, গন্ধর্ব রয় হলো মুকুন্দ ওয়ার হিজ অ্যাডভাইসার অ্যান্ড কোর্টিয়ার্স। বলছে কেদার রায়, গন্ধর্ব রায় এবং মুকুন্দ তার কি ছিল, তার সভায় উপস্থিত ছিল, সভাসদ ছিল এবং তাকে গাইড করতেন বিভিন্ন জায়গায়। ঠিক আছে, তাকে উপদেশগুলো উনি দিতেন। বার্মাশা গ্র্যান্টেড দ্য টাইটেল অফ শুভরাজ খান টু দ্য পোয়েট, বলছে কালান্দার। কালান্দার, কবি কালান্দারকে শুভরাজ খান উপাধি দিয়েছিলেন কে, আমাদের বারবাকশা। অ্যাপার্ট ফ্রম দ্য গ্যালাক্সি অফ হিন্দু ট্যালেন্টস, ঠিক আছে, অ্যাপার্ট ফ্রম হিজ গ্যালাক্সি অফ হিন্দু ট্যালেন্টস, মুসলিম ট্যালেন্টস লাইক, বলছে আজালকা খান, আশরফ খান অলসো অ্যাডর্নড হিজ কোর্ট। ক্লিয়ার? কি বললাম তোমাদের, মুসলিম ট্যালেন্টস দের মধ্যে আমরা দেখলাম আজালকা খান, আশরাফ খান, এরা সবাই কিন্তু তার কোর্টে কি করেছিল, আমাদের উপস্থিত ছিলেন। আর সি মজুমদার বলছেন বারবাকশা ক্যান ক্লেইম এক্সেলেন্স অ্যামং দ্য বেঙ্গল সুলতান। বারবাকশা দাবি করতেই পারেন তার এক্সেলেন্স, তার কাজকর্মের জন্য, তাই তো, এক্সেলেন্স অ্যামং দ্য বেঙ্গলি সুলতানস। ক্লিয়ার? এবার আমরা যাব হচ্ছে শামসুদ্দিন ইউসুফ শাহ। শামসুদ্দিন ইউসুফ শাহ, এটা বলতে গেলে
After the death of Rukunuddin Barbaksha, his son Samsuddin Yusuf Shah ascended his father's throne in 1474 AD. ঠিক আছে, রুকনুদ্দিন বারবাক শাহর মৃত্যুর পরে শামসুদ্দিন ইউসুফ শাহ সিংহাসনে বসলেন 1474 সালে। ঠিক আছে, মানে তার ছেলে, একটু মনে রাখবে, বারবাক শাহের ছেলে কে ছিল? শামসুদ্দিন ইউসুফ শাহ। হি ওয়াজ গ্রেট বিল্ডার অ্যান্ড রিমেম্বার স্পেশালি ফর হিজ এক্সেলেন্ট আর্কিটেকচার। তিনি একজন বিখ্যাত স্থপতি ছিলেন এবং তার সময় যে বিখ্যাত বিখ্যাত মানে কি বলবো স্থাপত্য কীর্তিগুলো তৈরি হয়েছিল তার জন্য কিন্তু তিনি খ্যাতিমান। He is credited to have built the famous লোটন মস্ক। বিখ্যাত লোটন মস্ক তার সময় তৈরি হয়েছিল। তারপরে বলছে তাঁতিপাড়া মস্ক, লোটন মস্কও তার সময় তৈরি হয়েছিল, তাঁতিপাড়া মস্কও তার সময় তৈরি হয়েছিল, অ্যান্ড দ্য চামকাঠি মস্ক অ্যাট গৌড়, এবং সেই সঙ্গে সঙ্গে তৈরি হয়েছিল চামকাঠি মস্ক। কি হলো? একটা যে লোটন মস্ক তৈরি হয়েছিল, একটা তাঁতিপাড়া মস্ক তৈরি হয়েছিল, এবং সেই সঙ্গে সঙ্গে চামকাঠি মস্কও তৈরি হয়েছিল। হি ইজ সেড টু হ্যাভ বিল্ট দ্য জামি মস্ক ইন 1479। 1409 সালে তিনি জামি মস্ক তৈরি করেন এবং 22 দারওয়াজাও তার সময় তৈরি হয় মস্ক অ্যাট পান্ডুয়া। ক্লিয়ার? এবং 22 দারওয়াজা মস্কো তৈরি হয় পান্ডুয়াতে তার সময়। হলো, হি ওয়ার্নড হিজ কাজিস অ্যান্ড এইমস টু বি ইম্পার্শিয়াল টু অল সেক্টস। হলো, তিনি হি ওয়ার্ন দ্য কাজিস অ্যান্ড এইমস টু বি ইম্পর্টেন্ট টু অল সেক্টস। তিনি নিজের কাজের কাছেই তিনি কি হয়েছিলেন, তিনি অ্যালার্ম পেয়েছিলেন এবং নিজেকে নিজে তিনি শাস্তি দিয়েছিলেন যে সমস্ত সেক্সের জন্য, সমস্ত শ্রেণীর জন্য কাজ করবার জন্য। ঠিক আছে, কতখানি মহৎ ছেলে ছিলেন বোঝা যাচ্ছে শামসুদ্দিন ইউসুফ শাহ। বেশ, এবার আমরা যাব হচ্ছে জালালউদ্দিন ফতেহ শাহ। জালালউদ্দিন ফতেহ শাহ, a son of Nasiruddin Mahmud Shah, ascended the ascended the ইলিয়াস শাহীর throne। কি বললাম? জালালউদ্দিন ফতেহ শাহ, সে ছিল নাসিরুদ্দিন মেহমুদ শাহের ছেলে, ইলিয়াস শাহ থ্রন। ক্লিয়ার? তাহলে এই জালালউদ্দিন ফতেহ শাহ আমাদের নাসিরুদ্দিন মেহমুদ শাহ নাসিরুদ্দিন মেহমুদ শাহের ছেলে ছিলেন। তিনি যখন অ্যাসেন্ডেড দ্য থ্রন ইজ ইলিয়াস শাহী থ্রন, এবং তিনি যখন সিংহাসনে বসেন তার একটু একটু করে পরিবর্তন হতে থাকে। হি ওয়াজ দ্য লাস্ট অফ দ্য ইলিয়াস শাহী রুলার। তিনি ইলিয়াস শাহী বংশের মধ্যে শেষ রুলার ছিলেন, অ্যান্ড ওয়াজ বলছে আদারওয়াইজ হোয়াইট অফ ইম্পর্টেন্স। ঠিক আছে, তার সময়টা খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না, কারণ অ্যাবিসিনিয়ান গার্ডসরা কি করেছিল তার সময় রিভোল্ট করেছিল। মানে যারা অ্যাবিসিনিয়ান ছিল, মানে ইথিওপিয়া থেকে আগত যে লোকগুলো ছিল, সে কালো মানুষগুলো, তারা কি করে তার সময় বিদ্রোহ করেছিল। ক্লিয়ার? রিভোর্টস জালালউদ্দিন ফতেহ শাহ। এবার আসছে হাফসিরুল। বলছে 1487 থেকে 1493। ক্লিয়ার? এই 6টা বছর একটা অন্ধকার যুগ চলেছিল, কারণ হাফসিরুল হতো। হাফসিরা কারা আমি বললাম, ইথিওপিয়া থেকে আগত এই সমস্ত কালো মানুষদের কেনা হয়েছিল এবং অরাজকতায় ভরে গেছিল। আমির উল মাল্ক, the commander of the Abyssinian army, suppressed the rebel guards and their leaders সুলতান শাহজাদা। ঠিক আছে, শাহজাদা, এবং কি হলেন, এই যে আব্দুল উমার উল মালিক, সে সমস্ত বিদ্রোহগুলো দমন করে সে কি হয়ে উঠলেন, এবং সে নিজেই হয়ে উঠলেন শাহজাদা। He ascended the throne of Bengal and took the title of সৈফুদ্দিন ফিরোজ শাহ, এবং তিনি যখন বাংলা সিংহাসনে বসলেন তখন তার নাম হলো সৈফুদ্দিন ফিরোজ শাহ। This was significant of Abyssinian rule started in Bengal, এবং যেটা থেকে প্রমাণ পাওয়া যায় যে অ্যাবিসিনিয়ান সাম্রাজ্য শুরু হয়ে গেছে। He is said to have built the Firoz Minar and a mosque in Gour। ঠিক আছে, তিনি কি করেছিলেন? ফিরোজ মিনার তৈরি করেছিলেন গৌড়ে। His territory perhaps extended from ময়মনসিং টু সাতগাঁও। ময়মনসিং থেকে সাতগাঁও পর্যন্ত তার সাম্রাজ্য সীমা বিস্তার লাভ করেছিল। দ্য ডেথ অফ সৈফুদ্দিন ফিরোজ শাহ ওয়াজ ফলোড বাই এ, বলছে, ইন্টারলিউড অফ দ্য সাকসেশন অফ স্ট্রাগল। তার সময় একটা সাকসেশনের একটা স্ট্রাগল চলতে থাকে। আলটিমেটলি সিদি বদর, হলো সিদি বদর, অ্যান অ্যাম্বিশাস অ্যাবিসিনিয়ান চিফ ascended the throne in 1491। সিদি বদর নামে একজন বসলেন 1491-এ উইথ দ্য টাইটেল শামসুদ্দিন মুজাফফর শাহ, এবং সিদি বদর শামসুদ্দিন মুজাফফর শাহ নামে 1491 সালে সিংহাসনে বসে গেলেন এবং তাকে কি করলেন? হটিয়ে দিই, তাই তো? হি সেড টু বি এ ভেরি টাইরানিক্যাল রুলার। এই যে শামসুদ্দিন মুজাফফর শাহ যাকে আমরা পাচ্ছি, সে কিন্তু ভয়ঙ্কর রকমের কিছু নিষ্ঠুর ছিলেন। হি এ জেনারেল রিভোল্ট এগেইনস্ট অ্যাবিসিনিয়ান, বলছে মিসরুল brought the end of Abyssinian and the rise of আলাউদ্দিন হোসেন শাহ। হলো, এই জেনারেল রিভোল্টটা শুরু হয়ে যায় এবং অ্যাবিসিনিয়ান মিসরুলের এগেনস্টে, এবং রাইজ অফ আলাউদ্দিন হোসেন শাহ, এবং সেই সময় উত্থান ঘটে কার? আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ was born in সৈয়দ family and perhaps grew to, বলছে, manhood in
চাঁদপাড়া, এবং তার জীবনের বড় হওয়াটা হয়েছিল কোথায়? চাঁদপাড়া। কিন্তু তিনি একজন সৈয়দ বংশের রুলার ছিলেন। ক্লিয়ার? এখানে গিয়ে আমরা কি দেখলাম, যে পুরোপুরি হাফসি রুলটা শেষ হয়ে গেল, অন্ধকারতম যুগটা শেষ হয়ে গেল, এবং এইখানেই ক্ষমতা এলেন হচ্ছে আমাদের আলাউদ্দিন হোসেন শাহ। ক্লিয়ার? কারো কোনো বুঝতে অসুবিধা হয়নি? এবার আমরা এখান থেকে চলে যাব আমাদের হুসেন শাহী ডাইনেস্টি। ক্লিয়ার? চলে যাচ্ছি আমরা হুসেন শাহী ডাইনেস্টি। দেখো, হুসেন শাহী ডাইনেস্টি এর ফাউন্ডার ছিলেন কে? আলাউদ্দিন হোসেন শাহ। ক্লিয়ার? মনে থাকবে, আলাউদ্দিন হোসেন শাহ ফাউন্ডার ছিলেন, এবং তার সময়কালটা ছিল 1493 থেকে 1590। ক্লিয়ার? হুসেন শাহ ইজ রিগার্ডেড অ্যাজ আকবর অফ বেঙ্গল। তাকে বাংলার আকবর বলা হয় বাই ডক্টর হাবিবুল্লাহ। তাকে হাবিবুল্লাহ স্বীকৃতিটা দিয়েছিল ফর হিজ পলিসি অফ টলারেশন। কিসের জন্য দেওয়া হয়েছিল? তার পলিসি অফ টলারেশনের জন্য। সিম্প্যাথিস, পেট্রোনেজ টু বেঙ্গল লিটারেচার অ্যান্ড আর্ট অ্যান্ড আর্কিটেকচার হলো, এবং তার জন্য তাকে নৃপতি তিলক এবং জগৎভূষণও বলা হয়েছিল। হুসেন শাহ এমনই একজন সুলতান যাকে আমরা বাংলার আকবর বলে চিনি। তার কারণ ডক্টর হাবিবুল্লাহ এই টাইটেলটার পেছনে কতগুলো কারণ দেখিয়েছেন, বলে যে যেহেতু তিনি পরধর্মের সহিষ্ণু ছিলেন, অনেক রকম বিশ্লেষণাত্মক লোক ছিলেন, সিনথেসাইজ সর্বধর্মের সমন্বয় করতে পারতেন, পেট্রোনেজ অফ বেঙ্গল লিটারেচার, বাংলা সাহিত্যের একটা বিরাট পৃষ্ঠপোষকতা করেন, অ্যান্ড আর্কিটেকচার, তার সময় অনেকগুলো স্থাপত্য কীর্তি তৈরি হয়। ঠিক তাকে মনে করিয়ে দেয় মোগল সম্রাট আকবরের সময়টা। সেই জন্য তাকে বলা হয়েছিল আকবর অফ বেঙ্গল, এবং একই সঙ্গে মানুষের জনকল্যাণ করতেন বলে তাকে বলা হয় নৃপতি তিলক, এবং একই সঙ্গে জগৎভূষণ। His equal treatment of Hindus and Muslims, his toleration to all sects were great qualities for which Akbar is called the Great. ঠিক আকবরের মতোই তিনি মুসলমান হয়েও হিন্দু মুসলমানের মধ্যে কোনো প্রভেদ করতেন না, এবং পরধর্মে মানে হিন্দু ধর্মের প্রতি একটা সহিষ্ণু ছিলেন, এবং শুধু হিন্দু ধর্মই নয় অন্য ধর্মের প্রতিও তার একটা সহিষ্ণুতা ছিল। এই কোয়ালিটির জন্যই কিন্তু তাকে গ্রেট আকবর দ্য গ্রেটের সঙ্গে তাকে তুলনা করা যেতে পারে। সনাতন মল্লিক হু ওয়াজ হিজ মিনিস্টার, তার মন্ত্রী ছিলেন কে? সনাতন মল্লিক, অ্যান্ড ক্লোজ অ্যাডভাইজার, এবং একই সঙ্গে তার একজন পরামর্শদাতাও ছিলেন। হিজ জেনারেল ওয়াজ গৌড় মল্লিক, এবং তার সেনাপতি কে ছিল? গৌড় মল্লিক। রূপ গোস্বামী ওয়াজ হিজ দবিরি খাস অ্যান্ড মিনিস্টার, তার মন্ত্রিত্বের দিক থেকে দবির ছিলেন কে? রূপ গোস্বামী। তিনি একজন বিখ্যাত, কি বলবো, আমাদের ওই শ্রী চৈতন্যের শিষ্যদের মধ্যে যাদের কথা আমরা পাই, তিনি হচ্ছেন এই রূপ গোস্বামী। এবং রূপ গোস্বামীর খ্যাতিটা কেন হয়েছিল সেটা আমি একটু বর্ণনা করে দিচ্ছি। রূপ গোস্বামী অসাধারণ লেখক ছিলেন। ঠিক আছে? রূপ গোস্বামীর বইগুলোর মধ্যে আমরা পাই, কি কি পাই? উজ্জ্বল নীলমণি, তাই তো? তারপরে যে বিদগ্ধ মাধব, ললিত মাধব, এগুলো তার লেখা। হলো? রূপ গোস্বামী রোড টু ফেমাস বৈষ্ণবিক লিটারেচার, এক ললিত মাধব, বিদগ্ধ মাধব, আর একটা হচ্ছে উজ্জ্বল নীলমণি। ক্লিয়ার? তিনটে। টু বলবো না, থ্রি বলবো। লেটার রূপ গোস্বামী বিকেম, বলছে, এ ডিভোটি অফ চৈতন্য অ্যান্ড লিভড এ ফিলোসফিক্যাল অ্যাসেটিক লাইফ অ্যাট বৃন্দাবন। ক্লিয়ার? পরবর্তীকালে রূপ গোস্বামী শ্রী চৈতন্যের তো শিষ্য ছিলেন, নিশ্চয়ই তোমরা জানো, এবং শ্রী চৈতন্যের শিষ্য হয়ে এবং একটা তার দার্শনিক, বৈষ্ণব দার্শনিক ভাবনা ভাবিত হয়ে তিনি বৃন্দাবনে বাস করতে থাকেন একজন সন্ন্যাসী হিসেবে। রূপ বিকেম গোসাই, রূপ হচ্ছে গোসাই বা গোস্বামী নামে পরিচিত ছিলেন, অন রিলিজিয়াস টিচার। হ্যাঁ, গোসাই বা একজন ধর্মীয় গুরু হিসেবে উনি বিখ্যাত ছিলেন। গুরুকুলের ব্রাহ্মণদের আমরা কি বলি? গোস্বামী। ক্লিয়ার? যারা বংশ পরম্পরায় দীক্ষা দিয়ে দেন। বিসাইডস, বলছে বল্লভ, এছাড়াও ছিলেন বল্লভ, শ্রীকান্ত বা হুসেন শাহ কোর্টিয়ার্স। হুসেন শাহর সভাসদ ছিলেন এছাড়াও বল্লভ বলে একজন হিন্দু, এবং শ্রীকান্ত। চিরঞ্জীব সেন অ্যান্ড, বলছে, মুকুন্দ দাস ওয়াজ দ্য সুলতানস পার্সোনাল ফিজিশিয়ান। চিরঞ্জীব সেন এবং মুকুন্দ দাস ছিলেন তার তোমার পার্সোনাল ফিজিশিয়ান। হিজ উজির ওয়াজ গোপীনাথ বাসু, তার গৃহ চিকিৎসক ছিলেন কে? চিরঞ্জীব সেন এবং মুকুন্দ দাস, এবং তার উজির, ঠিক আছে, যেটাকে বলে ওই বিচার বিভাগের মন্ত্রী ছিলেন কে? আমাদের গোপীনাথ বাসু। কেশব খান ওয়াজ দ্য হেড অফ দ্য বডিগার্ড, তার যে বডিগার্ড ছিলেন তিনিও একজন হিন্দু ছিলেন, তার নাম ছিল কেশব খান। হলো? খান কথাটা বলে রাখি, খান মানে মুসলিম নয়, যিনি দলপতি তাকে উপাধি ছিল খান। যেমন চেঙ্গিস খান, চেঙ্গিস খান কিন্তু মুসলিম নয়। ক্লিয়ার? খাঁটা তার হচ্ছে উপাধি। ক্লিয়ার? এটুকু ভালো করে বুঝে নেবে। চিরঞ্জিত সেন অ্যান্ড মুকুন্দ দাস were two sultan's personal ফিজিশিয়ান, বললাম আমি। সনাতন গোস্বামী হিজ হাই র্যাঙ্ক অফিসার। সনাতন গোস্বামী আবার কি ছিল? একজন উচ্চপদস্থ কর্মচারী ছিলেন, অফিসার ছিলেন, পদস্থ অফিসার ছিলেন। দ্য পোয়েট লাইক কবি শেখর, হলো দামোদর,
and Yashraj Khan হলো decorated his court. তার সভা অলঙ্কৃত করেছিল কে? কবি শেখর, এছাড়াও দামোদর ছিলেন এবং ছিলেন হচ্ছে যশরাজ, হলো ঈশ্বরাজ খান, যশরাজ খান। The above insistence are sufficient to prove the বলছে সিলেক্টিসিজম ইকুয়াল অপরচুনিটি গিভেন হুসেন শাহ টু মুসলিম অ্যান্ড নন মুসলিম। তিনি যে হিন্দু মুসলিমদের পৃথক করতেন না, এই উদাহরণগুলো তার পক্ষে যথেষ্ট। It is even said the many Hindus regarded as Sultan as incarnation of Lord Krishna. অনেক হিন্দুই তাকে ডাকতেন যে কৃষ্ণের অবতার বলে। To his toleration and বলছে liberalism to the dominant non-Muslim communities. ঠিক আছে? নন মুসলিম কমিউনিটির কাছে তার এরকমই একটা ভাবমূর্তি তৈরি হয়েছিল, যাকে তারা কৃষ্ণের অবতার ভাবতে শুরু করেছিল। হুসেন শাহ was really elected বলছে electric and tolerant to Hinduism. হলো বেশ হিন্দুদের ক্ষেত্রে উনি অনেকটাই সহনশীল ছিলেন। At the beginning, Bygod Chaitanya could not have such a great impact in Bengal. হলো চৈতন্যর তোমার কি বলবো, had he began Bygod চৈতন্যর তোমার কি বলবো আহ পৃষ্ঠপোষকতা করেছিলেন, চৈতন্যকে বিরাট স্পেস ছেড়ে দিয়েছেন তার বৈষ্ণব ধর্ম প্রচার করার জন্য। হুসেন শাহ ওয়াজ ইনডিফারেন্ট টু কমিউনিটি সং, কীর্তন, কীর্তনে তিনি কোনো বিরোধিতা করেননি। ইন্ট্রোডিউস বাই চৈতন্য অ্যান্ড ডিড নট ট্রাই টু প্রহিবিট অ্যাট নবদ্বীপ, এবং নবদ্বীপে এই কীর্তন করাটাও তিনি বন্ধ করে দেন। ক্লিয়ার? His Kaji was narrow bigot who tried to forbid without any success. Hussein Shah did not learn any support to the Kaji. তার কাজীরা খুব দুর্বৃত্ত ছিল, তারা চেয়েছিল কীর্তন বা এই যে এই সমস্ত কীর্তনগুলো যে হয়, যে হরিনাম সংকীর্তন হয়, এগুলোকে বন্ধ করে দিত, কিন্তু বাট হুসেন শাহ এতটাই মহৎ লোক ছিলেন যে তিনি ওই কাজীদের কথা শোনেন। ফার্সি মজুমদার আবার বলছেন যে না, এরকম ব্যাপার নয়, হুসেন শাহ অবশ্যই বৈষ্ণবিজম যে রাইটার ছিল এবং তারা যে ধর্মমত প্রচার করতেন, ঠিক আছে, তাদেরকে কিন্তু উনি বাধা দিতেন, এবং উনি হুসেন শাহকে একজন বাইগট এবং জালিম বলে উনি ইয়ে করেছেন, জালিম মানে নিষ্ঠুর বলে উনি কিন্তু উল্লেখ করেছেন। যাই হোক, এটা খুব বড় কথা নয়। ইফ দ্য সুলতান ডেস্ট্রয়েড সাম টেম্পলস ইন ওড়িশা, এবং বলছে ওড়িশার টেম্পল উনি ধ্বংস করেছিলেন। ইট ওয়াজ এ পার্ট অফ দ্য ওয়ার লাইক স্ট্র্যাটেজি অফ দ্য সুলতান এগেইনস্ট ওড়িয়া কিং। ওড়িয়া কিং এর সঙ্গে একটা নীতি নিয়েছিলেন, যার জন্য তিনি ওড়িশায় বেশ কিছু হিন্দু টেম্পল ভেঙে দিয়েছিলেন। He did not become a obstacle to the spread of Vaishnavism in Bengal. কিন্তু এত সত্য বলা যায়, বৈষ্ণব ধর্মের প্রচারে উনি কোনো বাধা সৃষ্টি করেন। হলো হুসেন শাহ ইজ রিগার্ডেড অ্যাজ বলছে পেট্রন অফ বেঙ্গলি লিটারেচার, বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতা করেন। স্কলার্স দেয়ারফর ডেসক্রাইবড হিজ রেইন, বলছে পণ্ডিতরা বলছেন তার রাজত্বকালটা ছিল হুসেন শাহ পিরিয়ড অফ বেঙ্গল লিটারেচার। হলো হুসেন শাহ এটা ছিল যে বাংলা সাহিত্যের একটা সময়। ডিউরিং হিজ রেইন বলছে বিপ্রদাস পিপলাই, বিপ্রদাস পিপলাই কম্পোজ করেছিল কি মনসা মঙ্গল কাব্য, খুব জনপ্রিয় এই দেবী মনসাকে নিয়ে তার লেখা, কবিতার আকারে লেখা বিপ্রদাস মঙ্গল, এই বিপ্রদাস পিপলাই লিখেছিল এই মনসা মঙ্গল কাব্য। দামোদর, কবিরঞ্জন, যশরাজ খান, দামোদর, কবিরঞ্জন, যশরাজ খান, অল ক্রিয়েটিভ স্কলার্স অফ বেঙ্গল লিটারেচার এনজয়েড হিজ পেট্রোনেজ। একটু আগে নাম বলেছিলাম, দামোদর, কবিরঞ্জন, যশরাজ খান, এরা সবাই কিন্তু তার সময় কি বলবো পৃষ্ঠপোষকতা পেয়েছিল। হুসেন শাহ অফিসার্স লাইক পরাগল খান পেট্রোনাইজ কবীন্দ্র পরমেশ্বর, ঠিক আছে, তার একজন বিখ্যাত অফিসার ছিলেন পরাগল খান, তিনি পেট্রোনাইজ করেছিলেন কাকে? কবীন্দ্র পরমেশ্বর, এবং কবীন্দ্র পরমেশ্বর ট্রান্সলেট করেছিলেন মহাভারত ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। কবীন্দ্র পরমেশ্বর বাংলা ভাষায় মহাভারতটাকে রচনা করেছিলেন বা অনুবাদ করেছিলেন, ট্রান্সলেট করেছিলেন, ঠিক আছে, এবং পরাগল খান এই জন্য কি হয়েছিলেন, তার পৃষ্ঠপোষকতা করেছিলেন। ছুটি খান বলছে পেট্রোনাইজড শ্রীকর নন্দী, ছুটি খান, ঠিক আছে, পরাগল খানের আত্মীয় ছুটি খান পেট্রোনাইজ করেছিলেন কাকে? তোমার হচ্ছে শ্রীকর নন্দীকে, ফর রাইটিং অ্যানাদার মহাভারত, আরেকটা মহাভারত রচনার জন্য তাকে পৃষ্ঠপোষকতা করেছিলেন। হুসেন শাহ সাপোর্টেড দ্য সংস্কৃত স্কলার বিদ্যা বাচস্পতি, বিদ্যা বাচস্পতি নামে একজন সংস্কৃত পণ্ডিতের পৃষ্ঠপোষকতা করেছিলেন কে? হুসেন শাহ। দ্য পদাবলী ব্রাঞ্চ অফ বেঙ্গল পোয়েমস অলসো ফ্লারিশ ডিউরিং হিজ রেইন, পদাবলী সাহিত্য কাব্য কবিতার আকারে যে পদাবলী সাহিত্য ছিল তার সময় সবচেয়ে বেশি খ্যাতি লাভ করে। হলো এটা ভালো করে মনে রাখবে। হুসেন শাহ রেইন ইজ অলসো ফেমাস ফর দ্য বেঙ্গল স্টাইল অফ ইন্দো পার্সিয়ান আর্কিটেকচার,
হুসেন শাহের সময়টা খুব বিখ্যাত হয়ে আছে, যে কি হয়েছিল, যে বাংলা এবং পারস্যের মধ্যে যে একটা মিশ্রিত ভাবে যে আর্কিটেকচার, যে স্থাপত্য কীর্তি তৈরি হয়েছিল, তার জন্য। দ্য বেঙ্গল বলছে চালা, চালা ডিজাইন, যেটাকে আমরা বলি এক চালা। কটেজ হচ্ছে ডিজাইন, যেটা আমরা দুর্গা ঠাকুরের ক্ষেত্রে দেখি। এক চালা ঠাকুর, একটা এর মধ্যে, ফ্রেমের মধ্যে সমস্ত ঠাকুরগুলোকে নিয়ে আসা হলো। এটা তার সময় চালু হয়েছিল, ওয়ার ব্লেন্ডেড উইথ ইসলামিক আর্চ অ্যান্ড ডোমস, এবং তার সঙ্গে ইসলামিক যে আর্চ আর ডোম থাকে, ঠিক আছে, সেগুলো চালু হয়েছিল। ঠিক আছে, খিলানগুলো এবং স্তম্ভগুলো মুসলিমদের আকারে এই যে বাংলা মানে আর্কিটেকচারের সঙ্গে মিশ্রিত হয়েছিল। দ্য ইম্প্যাক্ট ওয়াজ রিমার্কেবল, যেটা আমরা দেখতে পাই, এক চালাও রয়েছে, তার সঙ্গে গম্বুজও রয়েছে, এবং তার সঙ্গে খিলানটাও রয়েছে, সবই একটা মিশ্রণ। গৌড় ওয়াজ ডেকোরেটেড উইথ, বলছে গুনমান মাস্ক, ধর্মাবাড়ি মস্ক অ্যান্ড ছোট সোনা মস্ক অ্যাট গৌড় পান্ডুয়া ইন ইস রেইন। তার সময় গৌড়, যেটা তার রাজধানী ছিল, সেখানে হয়েছিল গুনমান মস্ক তৈরি হয়েছিল, ধর্মাবাড়ি মস্ক তৈরি হয়েছিল। এছাড়াও চলেছে ছোট সোনা মস্ক অফ গৌড় অ্যান্ড বলছে পান্ডুয়া ইন ইস রেইন। গৌড় পান্ডুয়াতে মানে মালদার কাছে ছোট সোনা মস্ক তৈরি হয়েছিল। এছাড়াও তৈরি হয়েছিল কি বললাম, গুনমান মস্ক এবং ধর্মাবাড়ি মস্ক। হুসেন শাহ পান্ডুয়াতে আছে, এটা গৌড় পান্ডুয়া। হুসেন শাহ's tomb also is remarkable piece of architecture। তার যে সমাধিটাও খুব বিখ্যাত ছিল, কি বলবো, একটা স্থাপত্য কীর্তির জন্য। দ্য একলাখি মস্ক বিল্ট অন দ্য টুম অফ হুসেন শাহ। একলাখি মস্কটা হয়েছিল হুসেন শাহের সমাধি, এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ আর্কিটেকচার ছিল। হি ফাউন্ডেড মেনি, বলছে মুক্তাবস, হলো মাদ্রাসা, মুক্তাব মাদ্রাসা তার সময় তৈরি হয়েছিল, আর অলসো হসপিটাল, তাই তো। পড়াশোনার পাঠ্যক্রমের জায়গাটা হচ্ছে মাদ্রাসা, মুক্তাবাস অ্যান্ড হচ্ছে হসপিটাল। ওই দরিদ্রদের চিকিৎসা করার একটা ব্যবস্থা হয়েছিল, ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল, সাধারণ মানুষের সুবিধের জন্য। শ্রী চৈতন্য দিস ইজ কন্টেম্পোরারি, এটা পরীক্ষায় খুব দেয়। চৈতন্য কার কন্টেম্পোরারি ছিল? উত্তর কি হয়? হুসেন শাহ। অপশনে হুসেন শাহ নাম থাকলে কি হয়? নস্যর শাহ করতে হয়। অ্যাকচুয়ালি হুসেন চৈতন্য চৈতন্য হয়ে উঠেছিল, খ্যাতিটা পড়েছিল কার সময়? আমাদের এই ভদ্রলোকের সময়, মানে হুসেন শাহের সময়। He patronized মালাধর বসু, who translated শ্রীমদ্ ভগবত গীতা। মালাধর বসুকে বাংলা ভাষায় শ্রীমদ্ ভগবত গীতা লেখার জন্য পৃষ্ঠপোষকতা করেন। He gave the epithet গুণরাজ খান টু মালাধর বসু, এটা আমি বললাম। গুণরাজ খান রুকুনুদ্দিন বারবাক শাহ। যদি অপশন না থাকে তখন এখানে লিখতে হবে বলে আমি লিখেছি। মালাধর বসু ওয়াজ হিজ মিনিস্টার, মালাধর বসু তার মন্ত্রী ছিল, ঠিক আছে। বিজয়গুপ্ত ওয়াজ হিজ কন্টেম্পোরারি, বিজয়গুপ্ত তখন তার কন্টেম্পোরারি, সমসাময়িক ছিলেন বিজয়গুপ্ত। বিজয়গুপ্ত রোড, বলছে পদ্মপুরাণ, পিএডিএমএ পদ্মপুরাণ, বেসড অন দেবী মনসা। পদ্মপুরাণ লিখেছিল দেবী মনসা, পিএডিএমএ হবে পদ্ম, ঠিক আছে। এটা ভালো করে মনে রাখবে। বিজয়গুপ্ত, বিজয়গুপ্ত ওয়াজ কোনটা মনে দেখবে এটা। আর বিজয়গুপ্ত রোড কি বললাম আমাদের, পম্পা পুরাণ বেসড অন হচ্ছে দেবী মনসা। এটা পদ্ম হবে, পম্পা হবে না। পিএডিএমএ হবে, ডিটা পড়ে নি। পিএডিএমএ পদ্ম পুরাণ, পিএডিএমএ, পিএডিএমএ পদ্ম পুরাণ বেসড অন দেবী মনসা। মনসার উপর নির্ভর করে বিজয় গুপ্ত লিখেছিল কি আমাদের পদ্ম পুরাণ। তার আগে একটা বই পেয়েছিলাম বিপ্রদাস রিপ্লাইয়ের, সে যে মনসা মঙ্গল, ঠিক আছে, ভুলিয়ে ফেলবে না কিন্তু। পলিটিক্যাল কেরিয়ার অ্যান্ড আর্লি লাইফ অফ হুসেন শাহ। দ্য আর্লি লাইফ আলাউদ্দিন হুসেন শাহ ইস, বলছে shrouded in mystery, একটা মিষ্টির রহস্যে ঘেরা। He was born in Soyad family and perhaps due to manhood in চাঁদপাড়া, চাঁদপাড়া মানুষ হয়েছিলেন। According to the tax ethics of the time, he joined the conspiracy against his master মুজফ্ফর শাহ। তার যে প্রভু মুজফ্ফর শাহ এগেনস্টে তিনি কি করেন? একটা ষড়যন্ত্র করে তাকে সরিয়ে দেন। After sitting to the throne, Hussein Shah tried to cultivate cultivatable alliance, cultivative cultivate alliance করেছিল কার সঙ্গে? The nobility, not by the very fair means. He made alliance with the nobles that he would shoot his eyes to their, কি বলছে, plunder at the city of Gaur and capturing
whatever treasures they could get, the Sultan would capture whatever treasure he could find under the group হলো আন্ডার দ্য গ্রাউন্ড। এবার কি বলছে, তার সঙ্গে একটা সন্ধি স্বাক্ষরিত হয়েছিল হলো গৌড় দখল করার সময় তিনি কি করেছিলেন, তিনি সন্ধি করেছিলেন ঠিক আছে কিছু লোকজনের সঙ্গে। দ্য সুলতান উড ক্যাপচার হোয়াট এভার বলছে ট্রেজার হি কুড ফাইন্ড আন্ডার দ্য গ্রাউন্ড, নিচে মাটির নিচে খুঁড়ে পান তিনি তার সেই সম্পত্তিগুলো। অ্যাজ এ রেজাল্ট অফ দিস বলছে আনহোলি অ্যালায়েন্স দ্য গ্রিডি নোবেলস নোটেড দ্য সিটি ফর হচ্ছে ফিউ ডেজ, দ্য হুসেন শাহ পুট মেনি অফ দেম টু ডেথ ফর দ্য প্লান্ডারিং ইন সিটি। মৃত্যুর সময় সময় কি করছে, ওই জায়গাটাকে সে উদ্ধার করছে, তাই তো। হি ডাগ দ্য ফাউন্ডেশন অফ হাউসেস অফ রিচ সিটিজেন্স ইন গট 1300 গোল্ড, 1300 গোল্ড দিয়ে গোল্ডের বিনিময়ে উনি কি করেছিলেন, বলছে এই ঘর বাড়ি তৈরি করেছিলেন। প্লেটস গোল্ড প্লেটস হুইচ রিচ ম্যান বলছে কেপ্ট আন্ডার ফর সেফটি। দাস অ্যাট দ্য বিগিনিং হিজ reign Hussein Shah amazed great treasure by unfair means Riyaj and Ferista he gave বলছে recorded this story হলো 1300 গোল্ড বাড়ি তৈরি করার জন্য তিনি 1300 গোল্ড ঠিক আছে সংগ্রহ করেছিলেন। As the বলছে বিগিনিং অফ হিজ রেইন হুসেন শাহ amazed great treasurer by unfair means রিয়াজ and ফেরিস্তা have recorded this story, ঠিক আছে অর্থ উনি সঞ্চয় করেছিলেন। হুসেন শাহ appointed Afghans and others as guards of the place and the capital। এর একটা বড় কথা, হুসেন শাহের সময় দেখা যাচ্ছে যে তিনি আমাদের রক্ষা করেছিলেন, ঠিক আছে সেফগার্ড হয়েছিলেন ক্যাপিটাল, নিজের সাম্রাজ্য রক্ষা করার জন্য, ঠিক আছে তার নিজের রাজধানী রক্ষা করার জন্য। হুসেন শাহ established peace and order in his kingdom to his satisfaction of the general people। ক্লিয়ার, জেনারেল পিপলদের স্যাটিসফ্যাকশনের জন্য তিনি কি করেছিলেন, কিংডমটাকে উনি আরো বড় করেছিলেন। আমি এতটা পর্যন্ত বললাম হি ব্রট দ্য ডিফেন্স পার্ট অফ বেঙ্গল। এখান থেকে আমি শুরু করবো সাতগাঁও, এটা শেষ করে আমি নসরতরা সামনের দিন শেষ করবো। ক্লিয়ার, তাহলে আজকে আমি এই পর্যন্তই, আমি আবার ফিরে আসছি তোমাদের কাছে। ক্লিয়ার, আমি আবার একবার দেখাচ্ছি তোমাদের হাতে পুজোর সময় টাকা আসছে, তোমরা আর দেরি করো না, তোমরা টাকাটা দিয়ে ভর্তি হয়ে যাও। আমি বারবার বললাম, আমি হুসেন সাহেব বাকি পার্টটা সামনের দিন শেষ করে ফেলবো। নেক্সট দিন মানে পরের দিনে আমার শেষ হয়ে যাবে এটা, আবার নতুন টপিক আমি শুরু করবো। ক্লিয়ার, আমি আবার একবার রেফারেল কোডটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা এখানে এই ডিএসএস এর এই রেফারেল কোডটা ইউজ করে ভর্তি হও, 10% ডিসকাউন্ট হবে। আর দেরি করো না, অবিলম্বে ভর্তি হয়ে যাও। ক্লিয়ার, যত দেরি করবে ক্লাসগুলো কিন্তু এগোতে থাকবে। আর দেরি নয়, খুব তাড়াতাড়ি তোমরা জয়েন করে যাও। ক্লিয়ার, যাই হোক আমি ক্লাস শেষ করলাম, তোমরা ভালো করে আমার তৈরি হয়ে থাকো। আর 2021-এর পিলি ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা খুব বেশি, সুতরাং আর দেরি নয়, তোমরা ভালো করে ক্লাস করতে থাকো। ওকে, ঠিক আছে, রাখলাম।